আচ্ছা, আজকে আমরা শুরু করছি কল্যাণ ইউনিভার্সিটির যে থার্ড সেমিস্টারের যে সি প্রোগ্রামিং আছে, যেটা হচ্ছে SEC পেপার, স্কিল এনহ্যান্স। তাতে যে সি প্রোগ্রামিং আছে তার প্রিভিয়াস ইয়ারের সলিউশন আমরা মানে আজকে শুরু করছি। তো আমরা শুরু করেছি 2023 থেকে, ঠিক আছে? তো প্রথম যে কোয়েশ্চেন দেখো, এখানটায় আমি একটু ইন্ডিকেট করার চেষ্টা করেছি যে কত নম্বরের কোয়েশ্চেন আছে। আমি আলাদাভাবে কিছু লিখিনি, কোয়েশ্চেন দেখলেই বুঝতে পারবে। দেখো এখানটায় আছে 2 × 5, তার মানে প্রত্যেকটা 2 নম্বর করে মোট 5টা কোয়েশ্চেনে অ্যান্সার করতে হবে। একের কোয়েশ্চেনগুলো মোট 10 নম্বর আছে, ঠিক আছে? তো আমরা দেখি ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে। তো ফার্স্ট কোয়েশ্চেন যেটা আমাদের আছে যে ডিস্টিংগুইশ বিটুইন *P5 অ্যান্ড *P5, ঠিক আছে? এইটা আর এটার মধ্যে ডিস্টিংগুইশন আনতে বলেছে, ডিফারেন্সকে আনতে বলেছে। তো এটা পয়েন্টারের থেকে কোয়েশ্চেন এসছে। তো পয়েন্টার আমাদের সিলেবাসে নেই, ঠিক আছে? সেই জন্য আমি এই কোয়েশ্চেনটা বোঝাচ্ছি না তোমাদের যদি মনে হয় যে যদি চলে আসে তাহলে কি করবো, একটু মুখস্থ করে নিও, ঠিক আছে? আমার প্রিভিয়াসের যে টপিক আলোচনা করা আছে, অনেকগুলো 30খানা ক্লাস নেওয়া আছে মনে হয়, তাতেও কিন্তু এটা পাবে না, কারণ পয়েন্টার আমাদের সিলেবাসে নেই। আচ্ছা, তারপরে চলে আসি এক্সপ্লেন দ্য ইউজ অফ স্ক্যানএফ অ্যান্ড প্রিন্টএফ ফাংশন। স্ক্যানএফ আর প্রিন্টএফ ফাংশনকে এক্সপ্লেন করতে বলেছে। তাহলে স্ক্যানএফ ফাংশন হচ্ছে ইনপুট ফাংশন। আমি আগে বলে নিই, বুঝিয়ে নিই, তারপর আমি নোটে আসছি। স্ক্যানএফ ফাংশন হচ্ছে ইনপুট ফাংশন আর প্রিন্টএফ ফাংশন হচ্ছে আউটপুট ফাংশন। তাহলে ইনপুট ফাংশন মানে যে ফাংশন দিয়ে কম্পিউটারকে কিছু ভ্যালু দেওয়া হয়, কোনো একটা ভেরিয়েবলের ভ্যালু দেওয়া হয় যে ফাংশনের মাধ্যমে, তাকে বলা হয় ইনপুট ফাংশন। তাহলে স্ক্যানএফ হচ্ছে ইনপুট ফাংশনের মধ্যে অন্যতম, ঠিক আছে? খুব ইউজফুল ইনপুট ফাংশন। সিমিলারলি প্রিন্টএফ মানে হচ্ছে আউটপুট ফাংশন। আউটপুট মানে কম্পিউটার কোনো কিছু একটা ক্যালকুলেশন করলো, সেই ক্যালকুলেশনটা এবার স্ক্রিনে দেখাতে চাইছি, আমি কম্পিউটার স্ক্রিনে দেখাতে চাইছি, তাহলে তখন আমাদের আউটপুট ফাংশন লাগে। প্রিন্টএফ হচ্ছে অন্যতম ইম্পর্টেন্ট একটা আউটপুট ফাংশন, ঠিক আছে? তাহলে দেখি আমরা ডেফিনেশনে, অ্যান্সারে দেখি যে দিস ইজ অ্যান, মানে প্রিন্টএফ আর কি, দিস ইজ অ্যান আউটপুট ফাংশন দ্যাট ইজ উইথ দ্য হেল্প অফ দিস ফাংশন উই ক্যান প্রিন্ট ভ্যালু অফ এ ভেরিয়েবল, চার ক্যারেক্টার্স এটসেট্রা অন স্ক্রিন অফ দ্য কম্পিউটার। আমরা ছোট করে যদি লিখবো ক্লিয়ারলি দিস ইজ এ আউটপুট ফাংশন, বাই ইউজিং দিস ফাংশন উই ক্যান প্রিন্ট এনি ভ্যালু অফ দ্য করসপন্ডিং ভেরিয়েবল, ঠিক আছে? তারপরে ইটস জেনারেলাইজ ফর্ম, মানে এবার এটাকে আমরা কম্পিউটারে ইউজ করছি, সি প্রোগ্রামের মধ্যে ইউজ করবো কি করে, একটু হলে ভালো করে ভেবে দেখো। আমরা এরম করে প্রোগ্রামের মধ্যে, যারা জানো প্রোগ্রাম আর কি, তারা দেখো একটুখানি ভেবে যে আমরা এরম লিখি PRINTF দিয়ে এখানটায় দিই %d, ধরে নিচ্ছি ভেরিয়েবলটা হচ্ছে ইন্টিজার টাইপ, তাহলে %d, ইন্টিজারের নাম আমি যদি n ধরি, তাহলে ভেরিয়েবলের নাম যদি n ধরি, তাহলে হচ্ছে n। তার মানে এই n এর ভ্যালুটা এই %d এর জায়গায় প্রিন্ট হবে। যদি nটা ফ্লোটিং টাইপ ফাংশন হতো, তাহলে এখানটায় %f দিতাম, ঠিক তো? তাহলে এইভাবে আমরা ইউজ করে থাকি, এটারই জেনারেলাইজ ফর্ম। তাহলে প্রথমে হচ্ছে প্রিন্টএফ, তারপরে দেখো এখানটা একটা ইনভার্টেড কমা, এখানেও একটা ইনভার্টেড কমা, তারপরে এখানটা একটা কমা, এই পোর্শনটুকু লিখে ফেলেছি। এবার এই %d, %f এগুলোকে কি বলা হয়? এদের বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার, ঠিক আছে? ফরম্যাট স্পেসিফায়ার। আর এনটা কি? এনটা হচ্ছে ভেরিয়েবল নেম। জেনারেলাইজ ফর্ম যেহেতু লিখছি আমি, XYZ NM এসব তো লিখতে পারবো না, জেনারেলাইজ ফর্মে লিখতে হবে। তাহলে সেই জন্য এখানটা লেখা আছে ইটস জেনারেলাইজ ফর্ম ইজ প্রিন্টএফ দিয়ে ইনভার্ট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, যেরকম ফরম্যাট হয় প্রিন্টএফের, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে % ফরম্যাট স্পেসিফায়ার দিয়ে ইনভার্টেড কমা শেষ, কমা দিয়ে ভেরিয়েবল নেম, ঠিক আছে? স্ক্যানএফ কি? স্ক্যানএফ একই রকম ভাবে লিখবো যে দিস ইজ অ্যান ইনপুট ফাংশন দ্যাট ইজ উইথ দ্য হেল্প অফ দিস ফাংশন উই ক্যান গিভ এনি ভ্যালু টু এ ভেরিয়েবল। তাহলে ইনপুটে কি, তাহলে প্রিন্টে কি হয়? উই ক্যান প্রিন্ট এনি ভ্যালু অফ এ ভেরিয়েবল, আর স্ক্যানএফে উই ক্যান গিভ এনি ভ্যালু টু
টু এ ভেরিয়েবল। এই যেখানটা গিভ আর এখানটা হচ্ছে কোথায় হলো প্রিন্ট। এই হচ্ছে ওদের পার্থক্য। এরও জেনারেলাইজ ফর্ম কি, আমরা স্ক্যানএফ এর এরকম লিখি যে স্ক্যানএফ ইনভার্টারের মধ্যে %d কমা দিয়ে $n দেওয়া হয়। তাহলে প্রিন্টএফ আর স্ক্যানএফের মধ্যে বেসিক পার্থক্য দেখো, প্রিন্টএফে এই জায়গাটায় $n দেওয়া লাগে না, কিন্তু স্ক্যানএফে লাগে এই জায়গাটায়। ঠিক আছে, তাহলে এর জেনারেলাইজ ফর্ম আমরা কি লিখবো? জেনারেলাইজ ফর্ম লিখবো স্ক্যানএফ ফার্স্ট ব্র্যাকেট ইনভার্টারের মধ্যে ইনভার্টেড কমার মধ্যে %d যেটা সেটা স্পেসিফায়ার লিখবো, পার্সেন্টেজ ফরম্যাট স্পেসিফায়ার, সরি পার্সেন্টেজ ফরম্যাট স্পেসিফায়ার ইনভার্টেড কমা শেষ কমা দিয়ে $, তারপরে ভেরিয়েবল নেম। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আসি আমরা নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের এখানটায় দেওয়া আছে, what are the main data type present in C? ডেটা টাইপ মানে আমরা যেভাবে ভেরিয়েবলগুলো নিই, যেমন ধরো শুধু যদি কোনো একটা প্রোগ্রামে পুরো ইন্টিজার নাম্বারগুলোই ব্যবহার হয়, তাহলে যে ভেরিয়েবলগুলো হবে সেগুলো ইন্টিজার টাইপ ডেটা। যদি ফ্র্যাকশন টাইপের ভ্যালু আসে, এক্স এর ভ্যালু 2.5, 3.9, -5.9, তাহলে সেটা কি হয়, ফ্লোটিং টাইপ ডেটা বলা হয়। সিমিলারলি ক্যারেক্টার টাইপ মানে আমাদের যদি ধরো এরকম লিখি যে x = 2, তাহলে এটা নিউমেরিক্যাল ভ্যালু দেওয়া হলো এক্সকে। যদি আমি x = a লিখি তাহলে তো আর এটা নিউমেরিক্যাল ভ্যালু নয়, এটাকেই বলা হয় ক্যারেক্টার টাইপ ভ্যালু। ঠিক আছে, তাহলে এইরকম আমাদের ডেটা টাইপ কত রকমের আছে? তো ডেটা টাইপ আমাদের মোট 4 রকমের আছে। যে C has mainly 4 type of data, namely যেগুলি হলো ইন্ট, যা আমরা প্রোগ্রামের শুরুতেই ইন্ট বলে লিখি, ব্র্যাকেটে আমি পুরো নামটা হচ্ছে ইন্টিজার, তাই বলে প্রোগ্রামে আমি ইন্টিজার লিখবো না কিন্তু, হ্যাঁ ইন্ট লিখবো প্রোগ্রামে, এর মানে হচ্ছে ইন্টিজার। সিমিলারলি ফ্লোট, যার মানে হচ্ছে ফ্লোটিং টাইপ নাম্বার, মিনস 2.5 ফ্র্যাকশন যেগুলো। সিমিলারলি 4 মানে ক্যারেক্টার টাইপ, মিনস এই যে এটা x = a নেওয়া। আর একটা হচ্ছে ডবল মানে নিশ্চয় যেন ফ্লোটিং এর বড় ভ্যালুগুলো ডবলের মধ্যে সেভ করা হয়। দিয়ে যেহেতু 2 নম্বরের শুধু এইটুকুলিকে ছেড়ে দেবে না, এদের একটু ক্যারেক্টারিস্টিক্স গুলোও দিয়ে দেবো। যেমন দেখো এখানটায় ইন্টিজার মানে ডেটা টাইপের নাম, এখানে ইউজ, এখানে হচ্ছে রেঞ্জ মানে ম্যাক্সিমাম কত ভ্যালু নিতে পারে, আর এর এফএস মানে ফরম্যাট স্পেসিফায়ার। আমি জায়গা নেই বলে ওখানটায় এফএস লিখে ছেড়ে দিয়েছি, তোমরা কিন্তু ফরম্যাট স্পেসিফায়ার লিখবে। তাহলে ইন্টিজার ডেটা টাইপ, এর ইউজ কি, ফর ইন্টিজার টাইপ ডেটা, আমরা যদি ডেটাটা ইন্টিজার টাইপ হয় তাহলে আমরা এটা ইউজ করবো, তাহলে আমরা লিখবো টু ইউজ ইন্টিজার টাইপ ডেটা। ঠিক আছে, এই ইউজে। তারপরে রেঞ্জ আমরা জানি -32767 টু -32768 টু 32767, এর ম্যাক্সিমাম ভ্যালু এটা। ঠিক আছে, তার মানে আমরা এরকমও লিখতে পারি ইটস ম্যাক্সিমাম রেঞ্জ ইজ 32767, কিন্তু মিনিমাম রেঞ্জটাও দেওয়া উচিত, সেই জন্য মাইনাসটাও দিয়েছি। আর এর ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d। সিমিলারলি ফ্লোটিং টাইপ, এটা কি হয়, টু ইউজ ফ্লোটিং টাইপ ডেটা, এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে দিস 3.4 × 10⁻38, আর মিনিমাম ভ্যালু হচ্ছে দিস -38। ঠিক আছে, এখানে মাইনাস আছে কিন্তু। আচ্ছা, এটা %f। সিমিলারলি এই দুটো দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা তারপরে আমরা চলে আসি আমাদের নেক্সট কোশ্চেনে। এগুলো কিন্তু সব 2 নম্বরেরই কোশ্চেন হচ্ছে, হ্যাঁ। নেক্সট কোশ্চেন আমাদের বলেছে যে how many times the loop execute, লুপটা কতবার এক্সিকিউট হবে। ঠিক আছে, তো এখানটায় প্রথমত কোয়েশ্চেনটার গন্ডগোল আছে। দেখো এক্স কে ইনিশিয়ালাইজ করা নেই, যারা প্রোগ্রাম জানো তারা হয়তো বুঝতে পারবে যে এক্স কে ইনিশিয়ালাইজ করা নেই। ঠিক আছে, ইনিশিয়ালাইজ করা নেই মানে এক্স এর ইনিশিয়াল ভ্যালু কত, এটা সি দিয়েছে, কিন্তু এক্স ইনিশিয়াল কত দিয়ে শুরু হচ্ছে সেটা কিন্তু বলা নেই। আমার মনে হয় যেন এই এক্স এখানটাই এক্সই হতো, আমার মনে হয় যেন, কিন্তু কোশ্চেনে যা আসছে সেটাই আমাকে বলতে হবে। তো আমি ধরে নিচ্ছি যে ওখানটায় কোশ্চেনটা এরকম ছিল যে এখানটাই সি এর জায়গায় এক্স ছিল, ধরে নিচ্ছি। আচ্ছা, তাহলে সেই যদি হতো তাহলে কি আসতো আমরা একটু দেখি। আমরা এই অ্যান্সারের জায়গায় তো লিখবো দ্য প্রোগ্রাম উইল এক্সিকিউট 10 টাইমস বা 4 টাইমস। তো আমি এখানটা একটা ইয়ে করি, মানে
একটা ক্যালকুলেশন করে দেখি যে কেমন করে এটা বার করব। তাহলে ধরো এক্স এর ভ্যালু শুরু হলো, মানে স্টেপ 1 আর কি যদি লিখি, স্টেপ 1-এ এক্স এর ভ্যালু শুরু হলো 2 3 4 5, ঠিক আছে। তারপরে এক্স দিয়ে আবার চেক হচ্ছে হোয়াইল মানে তো লুপিং ফাংশন। তাহলে হোয়াইল এক্স ইজ গ্রেটার দ্যান 0, ইয়েস 2 3 4 5 ইজ অবভিয়াসলি গ্রেটার দ্যান 0, তাহলে দ্য কন্ডিশন ইজ ট্রু। কন্ডিশন ট্রু মানে লুপের ভেতরে কম্পাইলার এন্ট্রি নেবে। তাহলে তখন এক্স এর ভ্যালু কত হয়ে গেল, 2 3 4 5 ডিভাইডেড বাই 10। আমরা জানি এটা হচ্ছে ইন্টিগ্রাল ডিভিশন, মানে ডিভাইড করে যদি ফ্র্যাকশন আসে তাহলে ফ্র্যাকশনের ভ্যালুটা নেবে না। মিনস আমি যদি এটাকে ডিভাইড করি তাহলে আসবে কত, 2 3 4.5, কিন্তু স্ল্যাশ মানে ইন্টিগ্রাল ডিভিশন, তার মানে এই 0.5টা কিন্তু আর নেবে না। তাহলে এক্স এর ভ্যালু এই একটা স্টেপেই এক ধাক্কায় 2345 থেকে নেমে চলে আসলো 234। পরিষ্কার, স্টেপ 1 এর হলো। আচ্ছা, দিয়ে এক্স এর ভ্যালু এখানটাই স্টেপ 1-এর 234 হলো, দিয়ে সে আবার চেক করতে যাবে এখানটায়, যদি কন্ডিশন ট্রু হয় তাহলে আবার এখানটায় এন্ট্রি নেবে। তাহলে এবার দেখি এটা কন্ডিশন ট্রু কিনা। তাহলে 200, এটা কিন্তু 0.5 কিন্তু নেই, ঠিক আছে। তাহলে 234 ইজ গ্রেটার দ্যান 0, ইয়েস দিস ইজ ট্রু। তাহলে ও আবার লুপের মধ্যে এন্ট্রি নেবে। তাহলে লুপের মধ্যে এন্ট্রি নেওয়া মানে স্টেপ 2 আমি এটাকে যদি লিখি নিজের বোঝার জন্য, তাহলে এবার এক্স এর ভ্যালু কত হলো, 2 3 4 ডিভাইডেড বাই 10, তার মানে অ্যাকচুয়ালি হওয়া উচিত 23.4, কিন্তু ইন্টিগ্রাল ডিভিশন মানে 23 হয়ে গেল। 23 গিয়ে এখানটায় 23 নিয়ে যেই এখানটায় আসলো, সঙ্গে সঙ্গে আবার ঘুরে চলে গেল কন্ডিশন চেক করতে, ট্রু হলে ঢুকবে, নাহলে ঢুকবে না। তাহলে 23 ইজ গ্রেটার দ্যান 0, ইয়েস দিস ইজ ট্রু। তাহলে আবার লুপের মধ্যে এন্ট্রি নেবে। তাহলে আমি লিখলাম স্টেপ 3, তাহলে এক্স এর ভ্যালু কত, 23 ডিভাইডেড বাই 10 মানে 2.3 হওয়া উচিত, ইন্টিগ্রাল ডিভিশন মানে 2 হলো, বেশ। তারপরে আবার এখানটা এসে আবার এখানটা চেক করতে গেল, ইয়েস 2 ইজ গ্রেটার দ্যান 0। তাহলে স্টেপ 4-এ কি হলো, এক্স ইকুয়ালস টু 2/10, তার মানে অ্যাকচুয়ালি ডিভাইড করলে হতো দিস, কিন্তু যেহেতু ইন্টিগ্রাল ডিভিশন তাহলে ফ্র্যাকশন 0.2টা নেবে না। তাহলে অ্যাকচুয়ালি এর ভ্যালু কত হয়ে গেলো, ইন্টিজার পার্ট মানে 0, তাহলে অ্যাকচুয়ালি এর ভ্যালু হয়ে গেল 0, ঠিক আছে। দিয়ে এবার এখানটা এসে আবার ওখানটা চেক করতে গেল, 0 ইজ গ্রেটার দ্যান 0, ইয়েস দিস ইজ ফলস। 0 ইজ গ্রেটার দ্যান 0, এটা তো হয়তো হতে পারে না, যদি গ্রেটার ইকুয়ালস টু থাকতো তাহলে আবার হতো, তাহলে হচ্ছে না। তাহলে সে আর কিন্তু লুপের মধ্যে এন্ট্রি নেবে না, তাহলে কোথায় যাবে, একদম লুপের বাইরে এখানটায়, যদি কিছু থাকে সেখানটায় আসবে। তাহলে লুপটা, এটাই তো লুপ, হোয়াইল লুপ। তাহলে হোয়াইল লুপটা কতবার এক্সিকিউট হলো, দেখো স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3 স্টেপ 4, মানে 4 টাইমস এক্সিকিউট হলো। তাহলে আমরা অ্যান্সারে কি লিখবো, অ্যান্সারে তো এসব কিছু লিখবো না, বা তোমরা যদি লেখো খাতায় ভুলে কিছু নেই, এরকম লিখতেও পারো যে আমি যেভাবে এক্স এর ভ্যালু লিখেছি, যে ফাইনাল অ্যান্সার কি লিখবো, দ্য লুপ উইল এক্সিকিউট 4 টাইমস, বুঝে গেল। বেশ, তারপরে চলে আসি আমরা নেক্সট কোশ্চেনে। হোয়াট আর 3 মেন টাইপস অফ কন্ট্রোল স্টেটমেন্টস ইন সি? সিতে 3টে মেন টাইপের কন্ট্রোল স্টেটমেন্ট কি কি? কন্ট্রোল স্টেটমেন্টের প্রথমটা হচ্ছে ডিসিশন মেকিং, তারপরে হচ্ছে ইটারেশন, তারপরে হচ্ছে জাম্প। এই 3টে হচ্ছে মেন কি বলে ওটা, কন্ট্রোল স্টেটমেন্ট। কন্ট্রোল স্টেটমেন্ট মানে কি, এই যে আমরা এই সুইচ হোয়াইল, এটা কি দেখো, এটা ডিসিশন মেকিং একটা স্টেটমেন্ট। কেন, কারণ যদি হোয়াইলের কন্ডিশন ট্রু হয় তাহলে লুপে এন্টার করবে, না হলে করবে না, তাহলে অবভিয়াসলি এখানটা ডিসিশন মেক করতে হচ্ছে, তাহলে এটা হচ্ছে ডিসিশন মেকিং। সিমিলারলি ইটারেশন মানে একই কাজ যদি বারবার করতে হয় তখন ইটারেশন। হোয়াইলটাকেও আমরা ইটারেশন বলতে পারি, মেনলি হোয়াইল হচ্ছে ডিসিশন মেকিং। আর এটা হচ্ছে জাম্প মানে হঠাৎ আমি ধরো এরকম প্রোগ্রাম পরপর লাইন লেখা আছে, পরপর লিখতে লিখতে এই লাইন থেকে হট করে আমরা 2-3টে লাইন পার হয়ে পরের লাইনে আসতে চাইছি, তাহলে জাম্প করতে চাইছি। সে কী কারণে করতে চাইছি সেটা পরের কথা, কিন্তু করতে চাইছি এরকম, তাহলে তখন জাম্প স্টেটমেন্ট লাগবে, ঠিক আছে। তাহলে আমাদের যদি বলে যে হোয়াট আর দ্য 3 মেন টাইপ অফ কন্ট্রোল স্টেটমেন্ট, আমরা লিখবো দেয়ার আর 3 মেন টাইপ অফ কন্ট্রোল স্টেটমেন্ট, ওয়ান ইজ ডিসিশন মেকিং, সেকেন্ড ইজ ইটারেশন, থার্ড ইজ জাম্প। দিয়ে তার এক্সাম্পল দেওয়া আছে। ডিসিশন মেকিং এর মধ্যে ইফ এলস, সুইচ,
হোয়াইলও দিতে পারো। সিমিলারলি ইটারেশনের মধ্যে ফর, হোয়াইল, ডু হোয়াইল, আর জাম্পের মধ্যে হচ্ছে গো টু, ব্রেক, কন্টিনিউ। যারা পড়েছো তারা এগুলো বুঝতে পারবে। আচ্ছা, তারপরে চলে আসি হোয়াট উইল বি দ্য আউটপুট। এই প্রোগ্রামটার আউটপুট কি হবে, ঠিক আছে? তাহলে আউটপুট কি হবে দেখো, আমরা ইন্টিজার মেন এর ভ্যালু 10 নিয়ে শুরু হলো, ঠিক আছে? তাহলে এখানটা প্রিন্ট কাকে কাকে করতে বলেছে, এই % এর জায়গায় কে প্রিন্ট হবে, দিস। তারপরের % এর জায়গায় দিস, তারপরের % এর জায়গায় দিস, অ্যান্ড তারপরের % এর জায়গায় দিস। এভাবে প্রিন্ট হবে। লাস্টে এই ডি এর জায়গায় এটা। আচ্ছা, এ প্লাস প্লাস, এ প্লাস প্লাস মানে হলো আমাদের ভ্যালু 1 বাড়িয়ে দেয়। মানে এ প্লাস প্লাস মানে হচ্ছে আমরা এ ইজ ইকুয়ালস টু এ প্লাস 1, মিনস এ ইকুয়ালস টু এ প্লাস 1 লেখাও যা, এ প্লাস প্লাস লেখাও তাই। সিমিলারলি মাইনাস মাইনাস, এটা সামনে থাকুক আর পিছনে থাকুক, সামনে পিছনে থাকার আবার একটু স্লাইড পার্থক্য আছে, তো এখানটা আমাদের পার্থক্যটা অতটা লাগবে না, ঠিক আছে? তো এইটা আমাদের হোমওয়ার্ক দিয়ে রাখলাম, আমি নেক্সট ভিডিওতে এটাকে এক্সপ্লেন করব। তোমরা চেষ্টা করবে এটাকে নিজে নিজে ভেবে বই ফই ঘেঁটে একটু বার করার। নেক্সট হচ্ছে রাইট সিনট্যাক্স, বুঝছি? রাইট সিনট্যাক্স অফ ইফ এলস স্টেটমেন্ট ইন সি। তাহলে আমরা প্রথমে এটুকু করি। সিনট্যাক্স, সিনট্যাক্স মানে হচ্ছে জেনারেলাইজ ফর্ম, ঠিক আছে? তাহলে সি প্রোগ্রামের মধ্যে আমাদের ইফ এলস স্টেটমেন্টের জেনারেলাইজ ফর্ম কি, ভালো করে মনে রাখবে এই টার্মটা, সিনট্যাক্স। সিনট্যাক্স মানে হচ্ছে জেনারেলাইজ ফর্ম, ঠিক আছে? তাহলে আমরা লিখি তো যে ইফ এক্স ইজ গ্রেটার দেন 2 দেন অমুক, এলস অমুক, তো সেটাই আমরা জেনারেলাইজ ফর্মে লিখবো, যে দ্য সিনট্যাক্স অফ ইফ এলস স্টেটমেন্ট ইজ গিভেন বিলো, দিয়ে এখানটা লিখেছি এটা, ঠিক আছে? মানে এটা একটা, তারপরে নীল দাগের ভিতরে এটা একটা, তারপরে এটা একটা, নিচে নিচে লিখলে জায়গা লাগবে, ওই জন্য সাইডে সাইডে লিখেছি। তাহলে জেনারেলাইজ ফর্ম কি, ইফ কন্ডিশন দেন স্টেটমেন্ট 1 এলস স্টেটমেন্ট 2। তার মানে যদি কন্ডিশন ট্রু হয়, স্টেটমেন্ট 1 মানে কিন্তু একটাই যে স্টেটমেন্ট আছে তা কিন্তু নয় এটা, হ্যাঁ, অনেকগুলো লাইনকে আমি স্টেটমেন্ট 1 বলে লিখতে চাইছি। তাহলে ইফ কন্ডিশন ইজ ট্রু দেন কম্পাইলার উইল এন্টার টু দ্য ইফ পোর্শন and then we'll execute statement 1 and then we'll go out to the loop. But if the condition is false, if the condition is false, তাহলে if condition false হয়ে যায় তাহলে এই লাইনটা হবে না, else বলে যেটা সেটা হবে। তাহলে then compiler will go to the else part and will execute statement 2 and then will go out to the loop। এইটুকু আমরা লিখবো, এইখানটায় আমাদের ওই জিনিসটা লেখা আছে, ঠিক আছে? আচ্ছা, আর আরেকটা লেখা আছে, ইট মিনস দ্যাট ইফ দ্য কন্ডিশন ইজ ট্রু দেন স্টেটমেন্ট 1 উইল বি এক্সিকিউটেড, বাট ইফ কন্ডিশন ইজ ফলস দেন কন্ডিশন লেখা হয়ে গেছে, সরি এটা, দেন স্টেটমেন্ট 2 উইল বি এক্সিকিউটেড, ঠিক আছে? যেটা বললাম। এবারে পরে যেটা করা হয়েছে দিস পার্ট, এটা কি, যে ড্র করসপন্ডিং ফ্লো ডায়াগ্রাম। ফ্লো ডায়াগ্রাম মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ফ্লো চার্ট যেটা, ঠিক আছে? তো নেক্সট হচ্ছে আমাদের ফ্লো ডায়াগ্রাম বা ফ্লো চার্ট। তা ইফ স্টেটমেন্টের ফ্লো চার্ট, তো ফ্লো চার্ট মানে আশা করি আমরা সবাই জানি, ফ্লো চার্ট মানে হচ্ছে ইফ স্টেটমেন্টটা কিভাবে কাজ করে সেটার একটা পিকচারাল রিপ্রেজেন্টেশন। তাহলে আমরা এরকম লিখব যে ইফ কন্ডিশন, ঠিক আছে? তাহলে ইফ স্টেটমেন্ট মানেই তো কন্ডিশন মেকিং স্টেটমেন্ট। তাহলে ইফ কন্ডিশন ট্রু হলে একদিকে যাবে আর ফলস হলে আরেক দিকে যাবে, ঠিক তো? তাহলে ট্রু যদি হয়, আমি যা এখানটাই, আচ্ছা এই জায়গাটায় আমি একটু ইয়ে করি, একটু মুছি, নাহলে খুব ইয়ে হয়ে গেছে, ঠিক আছে? তাহলে যদি কন্ডিশন ট্রু হয়, তাহলে স্টেটমেন্ট 1 এক্সিকিউট হবে, আর যদি কন্ডিশন ফলস হয় তাহলে এলস পার্টের মধ্যে চলে আসবে, মিনস স্টেটমেন্ট 2 এক্সিকিউট হবে। তাহলে ইফ কন্ডিশন ট্রু যদি হয়, নিচে অ্যারো দিয়েছি, ফলস হলে এদিকে অ্যারো দিয়েছি,
তাহলে ট্রু, তাহলে স্টেটমেন্ট 1 এক্সিকিউট করলো, দিয়ে লুপের বাইরে চলে গেল, ঠিক আছে। আর যদি ফলস হয় তাহলে স্টেটমেন্ট 2 এক্সিকিউট করবে, দিয়ে লুপের বাইরে চলে আসবে, ঠিক আছে। এইটা হচ্ছে লুপের বাইরেকার আমি বোঝাতে চেয়েছি, ঠিক আছে। এটা এইভাবে আমাদের ফ্লোচার্ট আঁকা হয়। তাহলে ইফ ট্রু দেন স্টেটমেন্ট 1, আর ইফ ফলস দেন স্টেটমেন্ট 2। যে আলটিমেটলি এও যেখানে এক্সিকিউট করার পর যেখানে আসবে, এটাও এক্সিকিউট করার পর সেখানেই আসবে। মিনস এই জায়গাটা হচ্ছে লুপের ঠিক এই জায়গাটা, বুঝা গেল? এই ডায়াগ্রামে এইটা হচ্ছে এই জায়গাটা, ঠিক আছে। তা আমরা শুধু এইটুকু আঁকবো ফ্লোচার্ট, তাহলেই হবে। আচ্ছা, তারপরে চলে আসি এক্সপ্লেন ডু হোয়াইল লুপ ইফ ইন সি উইথ সুইটেবল এক্সাম্পল। ডু হোয়াইল লুপ আমাকে সুইটেবল এক্সাম্পল দিয়ে দেখাতে বলেছে। দেখো এখানটায় দুটো স্টেটমেন্ট হয়, একটা হচ্ছে ডু আর একটা হচ্ছে ডু হোয়াইল। এই দুটো কোশ্চেনে কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি শুধু 10 ইয়ার্স করাচ্ছি, মানে এটা তো ধরো বোঝানো সম্ভব নয়, আমি যতটুকু পাচ্ছি বুঝিয়ে দিচ্ছি, কিন্তু তোমাদের এটা ইন্ডিভিজুয়াল ডু আর ডু হোয়াইল কাকে বলে, এদের মধ্যে বেসিক পার্থক্য কি, অনলি হোয়াইল অ্যান্ড ডু হোয়াইল, এদের মধ্যে বেসিক পার্থক্য কিন্তু বারবার পরীক্ষায় এসছে, ঠিক আছে। তো এটা কিন্তু আমরা আমার ভিডিওর মধ্যে পেয়ে যাবে, প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে। তো আমরা শুধু আপাতত ডু হোয়াইল নিয়ে বলি, যে এগুলো সব 2 নম্বরের কোশ্চেন কিন্তু, হ্যাঁ। যে ইট ইজ এ লুপ স্টেটমেন্ট কেন, একই জিনিস বারবার ঘুরতে ঘুরতে যায়, কন্ডিশন চেক করে ফলস হলে বেরিয়ে আসবে, না হলে আবার গিয়ে সেম জিনিস এক্সিকিউট করবে। এই টাইপের জিনিসগুলোকে বলা হয় লুপ স্টেটমেন্ট, ঠিক আছে। সরি, এই টাইপের স্টেটমেন্টগুলোকে বলা হয় লুপ স্টেটমেন্ট। তো ডু হোয়াইল হচ্ছে লুপ স্টেটমেন্ট, হোয়াইল, ডু হোয়াইল, ফর, এগুলো সব লুপ স্টেটমেন্ট। আচ্ছা, this loop test the condition after execution of the body, so body of the loop will be executed at least once though the condition is false. এই জায়গাটা আমি একটুখানি বোঝানোর চেষ্টা করি। আমরা শুধু এইটুকু লিখবো, ইট ইজ এ লুপ স্টেটমেন্ট, তারপরে লিখবো so the body of the loop will be executed at least once though the condition is false। এই লাইনটুকুর মানে কি, এইটুকু লিখবো আর এইটুকু লিখবো, ঠিক আছে। তারপরে ইটস সিনটেক্স বা জেনারেলাইজ ফর্ম ইজ গিভেন গুলোতে এখানটা দেওয়া আছে। তো দেখো ডু আর ডু হোয়াইলের মধ্যে বেসিক পার্থক্য কোথায়। একটু আগে আমরা হোয়াইল পড়লাম, WHIL, হোয়াইল কন্ডিশন। তাহলে হোয়াইল কন্ডিশন, জাস্ট এ মিনিট, হোয়াইল কন্ডিশন, তাহলে এখানটায় যা যা হওয়ার স্টেটমেন্ট 1, 2 মানে প্রিন্টএফ, স্ক্যানএফ যা হওয়ার হবে, এটাকে আমি বডি অফ দ্য লুপ বলছি, বডি অফ দ্য লুপ, ঠিক আছে, দিয়ে শেষ। তাহলে দেখো হোয়াইল স্টেটমেন্টে যদি কন্ডিশন ট্রু হয় এন্টার করবে, দিয়ে এখানটায় ভেরিয়েবলের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, যেমন আগেরটাই ছিল x=x/10, তাহলে ওখানটায় x চেঞ্জ হয়ে যাচ্ছিল, দিয়ে আবার ঘুরে এখানটায় যাচ্ছিল, যদি ট্রু হতো এখানটায় ঢুকতো, আবার চেঞ্জ হয়ে আবার এখানটায় যেত, যেই ফলস হতো তখন বাইরে বেরিয়ে চলে আসতো। ডু হোয়াইল স্টেটমেন্টের পার্থক্য কি, এটা হোয়াইল গেল, ডু হোয়াইল মানে এরকম লেখা হয় ডু, দিয়ে তারপরে লেখা হয় বডি অফ দ্য লুপ, দিয়ে এখানটায় কন্ডিশন শেষ, সরি ব্র্যাকেট শেষ, দিয়ে হোয়াইল কন্ডিশন। এটা হচ্ছে ডু হোয়াইল লুপের জেনারেলাইজ ফর্ম, ঠিক আছে। তো দেখো যদি প্রথমেই হোয়াইল লুপের প্রথমেই কন্ডিশন ফলস হতো, তাহলে কিন্তু লুপের মধ্যে এন্ট্রি নিত না, কারণ কন্ডিশন ফলস, ঢুকতে পারবে না, বাইরে চলে আসতো। বাট ইন কেস অফ ডু হোয়াইল, condition is tested at the end of the loop. So if the condition is false, initially compiler will enter inside the loop because there is no such condition or no such restriction at the beginning of the loop.
কোনো রেস্ট্রিকশন নেই ওকে ওকে আটকানোর জন্য। তাহলে ডু বলেছে, তার ডু মানে এন্টার করবে, দিয়ে তারপর এখানটায় এসে চেক করবে। যদি কন্ডিশন ফলস হয় আর আসবে না, ঢুকতে পারবে না, নিচে চলে আসবে। আর যদি কন্ডিশন ট্রু হয় তাহলে আবার ঘুরে যাবে, ডুতে যাবে। ঠিক আছে? তাহলে বেসিক পার্থক্য হচ্ছে ইফ দ্য কন্ডিশন ইজ ফলস the while loop will not be executed, but if the condition is false in do while statement, the condition বা এরকম লিখবো যে but in case of do while statement, whatever the truth value of the condition, the body of the loop will executed at least one, অন্তত একবার এক্সিকিউট করবেই, তাতে কন্ডিশন ফলস হোক। কন্ডিশন ফলস হলে একবার করবে, আর ট্রু হলে তারও বেশিবার করবে, কিন্তু অ্যাটলিস্ট একবারে এক্সিকিউট করবে। বাট ইন কেস অফ while statement, if the condition is false, then the body of the loop will not be executed. সেটা এখানটায় লেখা আছে যে so the body of the loop will be executed at least one though the condition is false, যদিও কন্ডিশন ফলস কিন্তু একবার এক্সিকিউট করবে। এর জেনারেলাইজ ফর্ম ডু, উপরে ডট ডট দিয়েছি মানে ইন্টিজার, ফ্লোট, মেন এইসব সব লেখা আছে। যারা সেই প্রোগ্রাম জানো, যারা জানো না তাদের জন্য আমার ফুল কোর্স এখানটায় আছে, তোমরা দেখতে পারো। তো ডু এখানটায় স্টেটমেন্ট, আমি যেটা বডি অফ দ্য লুপ বলেছিলাম তোমরা বডি অফ দ্য লুপও বলতে পারো, দিয়ে হোয়াইল বলে কন্ডিশন দিয়ে। এবার কি বলেছে যে উইথ অ্যান এক্সাম্পল, ঠিক আছে? তাহলে এর জেনারেলাইজ ফর্মটা আমি না দিলেও চলতো এইটা, কারণ এক্সাম্পল দিয়ে আমাকে ব্যাখ্যা করতে বলেছে। তাহলে আমি এখানটা একটা এক্সাম্পল দিয়েছি, আমি মেন জায়গা থেকে লিখেছি, উপরে মেন তারপরে ইন্টিজার, ফ্লোট ওসব কিছু দিইনি। ইন্টিজার i equals to 1 দিয়ে ডু মানে ভেতরে এন্টার করলো, প্রিন্ট /n মানে নিউ লাইন ক্যারেক্টার, তাহলে একবার এ প্রিন্ট করবে, ঠিক তো? তাহলে আমি এর আউটপুটটা যদি দেখাতে চাই পাশাপাশি, তাহলে আউটপুটটা দেখি। তাহলে প্রথমে দেখো এর ভ্যালু 1 নিয়ে এখানটায় কোনো কন্ডিশন নেই, ও কিন্তু লুপের মধ্যে এন্ট্রি করে দিল। /n মানে নিউ লাইন ক্যারেক্টার, মানে নতুন লাইনে এ প্রিন্ট হলো। i++ মানে এর ভ্যালু 1 বেড়ে গেল, আমরা একটু আগে বললাম i++ মানে i equals to i+1। তাহলে তুমি এখানে i equals to i+1ও লিখতে পারো। আচ্ছা, তাহলে এখানটায় আগে 1 নিয়ে শুরু হয়েছিল, এখানটায় 1 বেড়ে 2 হয়ে গেল। এখানটা কন্ডিশন কি আসলো? 2 <5। ইয়েস, দিস ইজ ট্রু। তাহলে আবার ডু পোর্শনে ফিরে যাবে, ডু পোর্শনে গিয়ে কি প্রিন্ট করবে? ডু পোর্শন থেকে ভেতরে এসে আবার একটা এ প্রিন্ট করবে, নিউ লাইন ক্যারেক্টার। যদি এই /n না থাকতো তাহলে নতুন লাইনে হতো না, পাশে এখানটায় হতো, কিন্তু নিউ লাইন মানে এখানটায় আসবে। ক্লিয়ার? দিয়ে আবার আয়ের ভ্যালু 1 বেড়ে গেল, তাহলে 3 হয়ে গেল। 3 <5। ইয়েস, দিস ইজ ট্রু। আবার ডুতে যাবে, ডু থেকে আবার নিচে আসলেই এ প্রিন্ট হবে। দিয়ে এবার 1 বেড়ে গেল, তাহলে 4 হয়ে গেল। তাহলে 4 <5। ইয়েস, দিস ইজ ট্রু। এগেইন ইট উইল গো টু দ্য beginning of the loop and will print a in new line. Further, i++ means value of I will be increased by 1. Then new value of I is 5. 5 is <5. Is it true? No, this is false. If 5 is less than equals to 5, then it will be true. But here strictly less than means the condition is false. So loop will go to the out of the do while statement. So out means just the statement following the while, এখানটায় চলে আসবে। ঠিক while এর নিচের স্টেটমেন্ট যেটা সেখানে চলে আসবে। তাহলে এখানটা আউটপুট কি হবে? পরপর 4টে এ প্রিন্ট হবে এরকম ভাবে। সেটা এখানটায় এক্সপ্লেনেশন দেওয়া আছে। ইন দিস কেস লুপ উইল বি এক্সিকিউটেড ফর 4 টাইমস, সো এ উইল বি প্রিন্টেড ফর 4 টাইমস। তাহলে তুমি এক্সাম্পল এটা দিয়ে এর আউটপুট বলে এটা লিখতে পারো, বা ভাষাটাও লিখতে পারো, আর পারলে দুটো দিলে আরো ভালো। ঠিক আছে? তাহলে এগুলো আমাদের 2 নম্বর শর্ট কোশ্চেন। এরপরে আমরা দেখব 2023-এ বড় প্রশ্ন কি এসছে। আচ্ছা, আমি একটা জিনিস বলি, এখানটায় যেহেতু আমার ভিডিওটা সরি মাঝখানে একটু প্রবলেম হয়ে গেছিলো টেকনিক্যাল। তো যেহেতু ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, আমার দেখবে আমার চ্যানেলে কোনো ভিডিওই আধ ঘন্টার বেশি নেই, মানে 40 মিনিটের বেশি কোনো ভিডিও নেই। তো এটা মোটামুটি আধ ঘন্টা অলরেডি হয়ে গেছে। তো সেই জন্য আমি নেক্সট কোশ্চেনগুলো সেগুলো কিন্তু পরের ভিডিওতে দেবো। ঠিক আছে? নেক্সট মানে এবার 2023-এর যে বড় প্রশ্ন ছিল সেগুলো, তারপরে 2022-এর আসবে, তারপরে 2020-এর আসবে, তারপরে 2019 আসবে, 18 আসবে, এরকম করে মোট 6-7টা ইয়ারের সলভ কিন্তু আমি করবো থ্রু দ্য ইউটিউব ভিডিও। তো তোমরা দেখতে পারো এগুলো।
আর বাকি পরের ভিডিওগুলো প্রাইভেট করা আছে, তোমরা যদি নিতে চাও তাহলে খুব একদম পকেট ফ্রেন্ডলি একটা অ্যামাউন্ট পে করলেই কিন্তু ওটা পেয়ে যাবে। তো যদি নিতে চাও তাহলে আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু এখান থেকে লিখে দিচ্ছি, 9734875427, ঠিক আছে? আর আমার সলিউশন পেপারগুলো কিন্তু সব কল্যাণী ইউনিভার্সিটির সলিউশন পেপার, ঠিক আছে? অন্য ইউনিভার্সিটি জানি না কেমন কোশ্চেন আসে, যদি এই টাইপের আসে তারা নিতে পারো, ঠিক আছে? এটা পরের ভিডিওগুলো পেড ভার্সনে থাকবে, খুব সামান্য একটু পে করলেই তোমরা পেয়ে যাবে ওগুলো। বেশ, আমরা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।